ইউনূস যতই গদি আঁকড়ে থাকতে চাইছে ততই তাকে টেনে নামাতে মরিয়া হয়ে উঠছে বিএনপি। এর আগে নির্বাচনের জন্য অগস্ট মাসের মতোই উগ্র আন্দোলনের ডাক দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এবারে তার সরাসরি অভিযোগ, ইচ্ছে করেই নাকি নির্বাচনে দেরি করছে ইউনূস প্রশাসন। অনির্বাচিত সরকারের এতদিন ক্ষমতায় থাকা দেশের পক্ষে ক্ষতিকর বলে ইউনূসকে আক্রমণ ফখরুলের। যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। বাংলাদেশে ক্ষমতা নিয়ে দড়ি টানাটানি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইউনূসের অনন্তকাল ধরে উপদেষ্টা সেজে বসে থাকাটা মেনে নিতে পারছে না বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। আকার ইঙ্গিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বারবার বুঝিয়ে দেওয়া হচ্ছে অনেক হয়েছে, এবার আসুন। এর আগে নির্বাচনের জন্য অগাস্টের মতোই রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তবে আবারও সেই মতো ঐক্যবদ্ধ রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। এবার সরাসরি ভোট না করার জন্য ইউনূসকেই দায়ী করলেন তিনি। জানাতে হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। হাসিনাকে দেশ ছাড়া করতে কম কাঠখড় পোড়াতে হয়নি বিএনপিকে। গোটা নাটকটা বিশ্বাসযোগ্য করে তুলতে ফ্রান্স থেকে ইউনূসকে উড়িয়ে নিয়ে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। তবে আর ঘোমটার আড়ালেই খ্যামটা নাচতে রাজি নয় বিএনপি। যত তাড়াতাড়ি সম্ভব ইউনূসের পাত্তারি গুটিয়ে বিদায় করতে মরিয়া রিজভী ফখরুলরা। এদিকে নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকে নিজের ভোট ব্যাংক বাড়ানোর পরিকল্পনা করছেন ইউনূস। তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। ক্ষমতায় এসে সংবাদ মাধ্যমেও নিয়ন্ত্রণ বাড়িয়েছে ইউনূস। অপছন্দের সাংবাদিক এবং সংবাদ সংস্থার কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে ইউনূসের অঙ্গুলি হেলনে। ক্ষমতা ফিরে পাওয়ার লোভে ডিপ স্টেটে মন পেতে এবার মোহাম্মদ ইউনূসের পায়ে পড়ে তাকে চেয়ার ছেড়ে দিয়ে মারাত্মক ভুল করে ফেলেছে বিএনপি। এখন তারা তো টের পেয়ে যাচ্ছে হাড়ে হাড়ে। তবে ইউনূসের পুতুল হয়ে ছাড়া উপায় বা নেই। তাই আম ছালা দুই যাওয়া বিএনপির এখন ফাঁকা গর্জন ছাড়া আর কিছুই করার নেই। রিপাবলিক বাংলা। অশান্ত বাংলাদেশ, সেই বাংলাদেশে প্রায় 300 জনেরও বেশি সাংবাদিকের নামে মামলা করেছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। আর তারপরে উঠছে একাধিক প্রশ্ন, কেন এই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো, কেন বারবার করে তাদের মুখ বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আরো একবার জানাই, 300 জনেরও বেশি সাংবাদিকের উপর মামলা, 296 জন সাংবাদিকের নামে মামলা করা হয়েছে ইতিমধ্যেই। প্রায় 600-র বেশি মামলা দায়ের হয়েছে। সংখ্যাটা ভাবুন একবার, 600-র বেশি মামলা দায়ের। ভুয়ো মামলা দায়েরের অভিযোগ উঠে আসছে এই মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে। এবং শুধুমাত্র মামলা দায়েরে নয়, কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 1000-এর বেশি সাংবাদিক। 168 জন সাংবাদিকের পরিচয়পত্র ইতিমধ্যে বাতিল করা হয়েছে। 50 জনেরও বেশি সংবাদ প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠে আসছে। আরো একবার জানাই, 50-টিরও বেশি সংবাদ প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠে আসছে এই মোহাম্মদ ইউনূসের প্রশাসনের বিরুদ্ধে। ইউনূস শাসনে বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার। হিন্দুদের সুখ দেখলে ভূতে কিলাচ্ছে ইউনূসকে। সনাতনী হওয়া যেন অপরাধ বাংলাদেশে। হিন্দু হলেই নাম জড়াবে মিথ্যে মামলায়। হিন্দু হলে করা যাবে না ব্যবসা, ভাঙা হবে ঘর বাড়ি মন্দির। পদ্মা পারে এবারে হিন্দু হেনস্থার নয়া কৌশল ইউনূস বাহিনীর। শাখা পলা পরে ডাকাতি টাঙ্গাইলে। ডাকাতির এই নয়া কৌশল সনাতনীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অঙ্গ বলেই মনে করছেন অনেকে। বাংলাদেশে হিন্দুদের হেনস্থার নয়া ছক।
শাখা পলা পড়ে হিন্দু সাজে ডাকাতি মৌলবাদী মহিলাদের। টাঙ্গাইল থেকে গ্রেপ্তার 8 মহিলা সহ 10 ডাকাত। টাঙ্গাইলের ঘটনা সামনে আসতেই চক্ষু চড়ক গাছ। অরাজকতার বাংলাদেশে বৈষ্ণব দেখলেই তারা করছে মৌলবাদীরা। সেখানে অপরাধ করতে ঢাল করা হচ্ছে হিন্দুদের পোশাক। হিন্দুদের ভাষাতে কি নয়া কৌশল ইউনুস বাহিনীর? এই যে শাখা সিঁদুর কি ক্ষতি করেছে? কারণ এরা ধ্বংস চায়, এরা ধ্বংস চায়, আর আমরা সৃষ্টি চাই। অতএব এই যে ধ্বংস যারা চাচ্ছে তারা হচ্ছে মিথ্যার আশ্রয়ে, আর আমরা যারা সৃষ্টি করতে চাচ্ছি সেটা হচ্ছে কি সত্য। হিন্দুতে অ্যালার্জি বাংলাদেশের অবৈধ শাসক মোহাম্মদ ইউনুসের। কখনো সনাতনীদের নৃশংসভাবে খুন করা হচ্ছে, কখনো আবার হিন্দুদের বাড়িতে তাণ্ডব চালাচ্ছে ইউনুস বাহিনী। স্বৈরাচারী ইউনুসের শাসনে ভুরি ভুরি মিথ্যে মামলা হয় হিন্দুদের নামে। হিন্দু হওয়ার কারণে 1 মাসেরও বেশি সময় ধরে জেলে বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। আইনি লড়াইয়ের অধিকার থেকে বঞ্চিত হিন্দু সন্ন্যাসী। সব জেনেও চোখে ঠুলি ইউনুস প্রশাসনের। ভারত বিরোধিতার হাওয়া আরো জোরালো করতেই কি হিন্দু নির্যাতন ইউনুসের পোশাক কট্টরপন্থীদের? একটা চূড়ান্ত মিথ্যাচার করে ভারতবর্ষ শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ হিন্দু বলে তাদের প্রতি এই যে বিষোদ্গার করবার একটা উগ্র ইসলামিক হাওয়া, সেটা যে একটা দেশের ক্ষতি করে দিচ্ছে। বাংলাদেশে হিন্দু মহিলাদের শাখা পলা পরা নিষিদ্ধ। সেই বাংলাদেশে হিন্দু পোশাককে হাতিয়ার করেই ডাকাতির ছক মৌলবাদীদের। সনাতনী খুন, একের পর এক মন্দির ভাঙচুর, হিন্দুদের উপর মিথ্যে মামলা দিয়ে ক্ষান্ত হয়নি ইউনুসের গুন্ডারা। এবার হিন্দুদের ভাষাতে নতুন ছক মৌলবাদীদের। হিন্দু মেরে গদি বাঁচবে তো ইউনুসের, নাকি তাকেও একদিন পালাতে হবে দেশ ছেড়ে? রিপাবলিক বাংলা। আর এবারে যেদিকে নজর থাকবে, বাংলাদেশের সংবিধানের ভুল বদল। কেন বলা হচ্ছে এ কথা, বারবার করে কেন উঠছে? কেননা আমরা এর আগে একাধিকবার দেখেছি মোহাম্মদ ইউনুসের সরকার, মোহাম্মদ ইউনুসের প্রশাসন বারবার একাধিকবার চেষ্টা করেছে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস ভুলিয়ে দিতে চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধ ভুলিয়ে দিতে। আর এবারে আপনাদেরকে দেখাই এক এক করে এই বাংলাদেশের সংবিধানের ভুল বদলের কথাটা কেন বলা হচ্ছে। দেখুন একবার, বাংলাদেশের সংবিধানের ভুল বদল মোট কতবার হয়েছে? মোট 17 বার সংবিধানের সংশোধন হয়েছে এই বাংলাদেশে। এক এক করে দেখাই আপনাদেরকে। 1979-র 5ই এপ্রিল পঞ্চম সংশোধন, 5ই এপ্রিল পঞ্চম সংশোধন, অর্থাৎ 5 নম্বর বারের জন্য সংশোধন করা হলো বাংলাদেশের সংবিধানে। আর কি কি রয়েছে? পঞ্চম সংশোধনে ধর্মনিরপেক্ষতায় কোপ, অর্থাৎ ধর্মনিরপেক্ষতায় কোপটা সে কবে থেকে শুরু সেটা এক এক করে আপনাদেরকে দেখাই। 1983 সালে 8ম বারের জন্য সংশোধন করা হলো বাংলাদেশের এই সংবিধানের। একবার দুবার নয়, 1983 সালে 8ম বারের জন্য সংশোধন করা হয়েছে। এরপরে 8ম সংশোধনে কি হয়েছে? ইসলামকে রাষ্ট্র ধর্ম আখ্যা দেওয়া হচ্ছে। 5ম বারে ধর্মনিরপেক্ষতায় কোপ, 8ম বারে ইসলামকে রাষ্ট্রধর্ম, সেক্ষেত্রে একটা মর্যাদা দেওয়া হলো। এবং 2011 সালে 15তম সংশোধন করা হয়। ভাবুন একবার, 15তম সংশোধন হয়েছে 2011 সালে। 15তম সংশোধনে ধর্মনিরপেক্ষতা শব্দ যোগ করা হলো আবারও। 2011 সালে যে সংশোধন হলো, সেই সংশোধনে 15তম সংশোধনে ধর্মনিরপেক্ষতা শব্দটা আবারও যোগ হয়েছে এই বাংলাদেশের সংবিধানে। আর কি কি তথ্য রয়েছে, আর কি কি আপডেট রয়েছে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো দেখালে পরে বোঝা যাবে যে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের প্রশাসন এই মুহূর্তে ঠিক কি চাইছে। কারণ তারা চাইছে ইতিহাসটা ভুলিয়ে দিতে, তারা চাইছে মুক্তিযুদ্ধের পুরো যে ইতিহাস, সেই ইতিহাসটা ভুলিয়ে দিতে। কেন চাইছে সেটাই আপনাদেরকে দেখাবো, একটা একটা করে তথ্য তুলে ধরবো। মোহাম্মদ ইউনুসের প্রশাসন যবে থেকে বাংলাদেশের আসনে বসেছে, ঠিক তবে থেকে তাদের মনে হয় একটাই টার্গেট, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়া। বাংলাদেশের এই মুহূর্তে ইতিহাস ভোলাতে সংবিধানের যে ভুল বদল, সেই ভুল বদলে অন্তত এমনটাই মনে করছে অনেকে। ইতিহাস কি ভোলাতে মরিয়া হচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার? সংস্কারের নামে কি সংবিধান বদল করতে চাইছে? বাংলাদেশের সার্বভৌমত্ব ফেরানোর দাবি, মর্যাদা, সমতা, ন্যায় বিচার পুনরুদ্ধারের দাবি, নির্বাচিত সংসদ ভেঙে ফেলারও একটা দাবি, হাসিনার সময় নির্বাচিত আধিকারিকদের সরানোর দাবি, 72-এর সংবিধান সংস্কারের দাবি। পশ্চিম আরাকানে আরো
তীব্র লড়াই, আরাকান আর্মির দখলে গা। 14 দিনের যুদ্ধ শেষে গা দখল। মায়ানমারের 700 জন সেনা নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আরাকানের দখলে একাধিক অস্ত্রভান্ডার। আগেই আরাকানের দখলে মাউংদো এবং তাঙ্গুপ। পশ্চিম আরাকানে আরো তীব্র হচ্ছে লড়াই। আরাকান আর্মির দখলে এবারে গা শহর, এমনটাই জানা যাচ্ছে। 14 দিনের যুদ্ধ এবং সেই 14 দিনের যুদ্ধ শেষে গা দখল করলো আরাকান আর্মি। মায়ানমারের 700 জন সেনা নিহত। আরাকানের দখলে একাধিক অস্ত্র ভান্ডার, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এর আগেই আরাকানের দখলে চলে গিয়েছে মাউংডো এবং তাঙ্গুপ শহর, আর এবারে গা শহরেরও দখল নিল আরাকান আর্মি। 14 দিনের যুদ্ধ, সেই যুদ্ধ শেষে অবশেষে পরাজয় স্বীকার করে জুন্টা বাহিনী। তারপরে এই গা শহর দখল করে নিয়েছে আরাকান আর্মি। প্রায় 14 দিনের যুদ্ধ শেষে অবশেষে দখল হলো গা শহর। মায়ানমারের প্রায় 700 জন সেনা নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। পশ্চিম আরাকানে আরো তীব্র হচ্ছে লড়াই। যত দিন যাচ্ছে ততই আরো বেশি তীব্র হয়ে যাচ্ছে লড়াই। একের পর এক শহর দখল করে নিয়েছে আরাকান আর্মি, আর এবারে গা শহরও আরাকান আর্মির কবজায় চলে এসেছে, যার ফলে মোহাম্মদ ইউনূসের চিন্তা যে আরো অনেকটা বেড়ে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। কেননা এই মুহূর্তে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে, মায়ানমারের প্রায় 700 জন সেনা নিহত হয়েছেন এবং সব থেকে বড় বিষয়, আরাকানের দখলে একাধিক অস্ত্র ভান্ডার।